আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় প্রথম দিনে ইসরায়েলি ৩ নারী বন্দীকে মুক্তি দিয়েছেন গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস। এরপরই কারাগার থেকে ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত সকলেই নারী ও শিশু। সংবাদ মাধ্যম আল জাজিরা বলেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে সোমবার ভোরে ৯০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। তারা সবাই নারী বা শিশু। মুক্তিপ্রাপ্ত বন্দীদের মধ্যে রয়েছে খালিদা জারার নামের একজন রাজনীতিবিদ। তিনি অধিকৃত পশ্চিম তীরে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের নেতা। জারার এর আগে ইসরায়েলি দখলদারিত্ব সম্পর্কে প্রকাশ্যে এক বিবৃতি দিয়েছিলেন, আর এই অভিযোগে উস্কানি সহ অন্যান্য অভিযোগের জন্য একাধিকবার ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে বন্দী হয়েছিলেন। আল জাজিরার নিদা ইব্রাহিমের মতে, মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে শিশুও রয়েছে, যাদের মধ্যে কয়েকজনকে ইসরায়েলি সৈন্যদের দিকে ঢিল ছোড়ার অভিযোগে অনির্দিষ্টকালের জন্য কারারুদ্ধ করা হয়েছিল। ফিলিস্তিনি বন্দী ও সাবেক বন্দী বিষয়ক কমিশন এবং প্যালেস্টাইনিয়ান প্রিজনার সোসাইটি অনুসারে বর্তমানে দখলকৃত পশ্চিম তীরের ১০,০০০-এরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দী রয়েছেন। তবে গাজায় ইসরায়েলি আগ্রাসনের সময় অবরুদ্ধ এই উপত্যকা থেকে ঠিক কত ফিলিস্তিনিকে আটক করা হয়েছে সেই সংখ্যা অজানা। আল জাজিরা জানিয়েছে, আন্তর্জাতিক রেড ক্রসের ২টি বাসে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের পশ্চিম তীরের বেইতুনিয়া শহরে আনা হয়। এ সময় তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কয়েক হাজার ফিলিস্তিনি। তারা স্লোগান দিয়ে, গান গেয়ে, আতশবাজি পুড়িয়ে, কেউ বা গাড়ির হর্ন বাজিয়ে আনন্দ প্রকাশ করেন। সেখানে মুক্তিপ্রাপ্তদের অনেকের স্বজন উপস্থিত ছিলেন। স্বজনদের সাথে তাদের আলিঙ্গনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় অনেকের হাতে ফিলিস্তিনের জাতীয় পতাকা ও হামাসের পতাকা দেখা যায়। এছাড়া ফাতাহ আন্দোলন ও ইসলামিক জিহাদের পতাকাও দেখা গেছে। এএফপি জানিয়েছে, বাসের ভেতর থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি নারীদের অনেকে ভিক্টোরি সাইন প্রদর্শন করতে দেখা গেছে। এর আগের রবিবার সন্ধ্যায় ৩ ইসরায়েলি বন্দীকে মধ্য গাজার সারায়া স্কয়ারে আন্তর্জাতিক রেড ক্রসের হাতে তুলে দেয় হামাস যোদ্ধারা। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, তাদের ৩ জনই নারী বন্দী এবং সবাই সুস্থ আছেন। ভিডিওতে দেখা গেছে, মুখ ঢাকা ও হামাসের কালো ইউনিফর্ম পরা যোদ্ধারা ৩ নারী বন্দীকে রেড ক্রসের কর্মকর্তাদের হাতে তুলে দেয়। এরপর মুক্তিপ্রাপ্তদের গাজার সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে তুলে দেয় রেড ক্রস। মুক্তিপ্রাপ্ত ৩ নারী জিম্মির বয়স যথাক্রমে ২৪, ২৮ ও ৩১ বছর। তাদের একজনকে সুপারনোভা সঙ্গীত উৎসব থেকে ও বাকি দুজনকে একটি অবৈধ ইহুদি বসতি থেকে ধরে নিয়ে গিয়েছিল হামাস যোদ্ধারা। সেখান থেকে তাদের হেলিকপ্টার যোগে সরাসরি ইসরায়েলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক অবস্থা ভালো থাকায় দ্রুতই পরিবারের সদস্যরা তাদের সাথে সাক্ষাৎ করতে পেরেছেন। পরিবারের সদস্যদের সাথে মুক্তিপ্রাপ্তদের সাক্ষাতের একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। ইসরায়েলি বাহিনীর ভয়াবহ সামরিক অভিযানে বিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রথম দিন রোববার প্রবেশ করেছে ৫৫২টি খাদ্য ও জরুরি ত্রাণবাহী ট্রাক। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে নিশ্চিত করেছেন এ তথ্য। ওই কর্মকর্তা বলেন, রোববার সারাদিনে রাফা ও অন্যান্য সীমান্ত ক্রসিং দিয়ে মোট ৫৫২টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। ট্রাকগুলোতে গাজার বাসিন্দাদের জন্য জ্বালানি, ময়দা, চিকিৎসা সামগ্রী, শাকসবজি, মাংস ও অন্যান্য জরুরি ত্রাণ পাঠিয়েছে। এই ট্রাকগুলোর মধ্যে ২৪২টিকে উত্তর গাজায় পাঠানো হয়েছে। ইসরায়েলি বাহিনীর ১৫ মাসের অভিযানে গাজার উত্তরাঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। আগের দিন শনিবার গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের সংস্থা আনরুয়া জানিয়েছিল, গাজার রাফা ও কারাম আবু সালেম ক্রসিংয়ের কাছে প্রবেশের জন্য অপেক্ষায় রয়েছে ৪,০০০ ত্রাণবাহী ট্রাক। সামনের দিনগুলোতে গাজায় আরও ট্রাক প্রবেশ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে নজিরবিহীন এক হামলা চালায় হামাসের যোদ্ধারা। হামলায় নিহত হন ১,২০০ জন। এর পাশাপাশি ২৫০ জনকে গ্রেপ্তার করে গাজায় নিয়ে যায় হামাসের যোদ্ধারা। সেই হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধারে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ১৫ মাসে সেই ভয়াবহ অভিযানে গাজায় নিহত হয়েছেন ৪৭,০০০-এর বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ১,১০,৭০০ জন। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১১,০০০ মানুষ। ৩ মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, মিশর, কাতার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক প্রচেষ্টায় বর্তমানে যুদ্ধবিরতি চলছে গাজায়। রোববার স্থানীয় সময় বেলা ১১টায় শুরু হয়েছে এই বিরতি। এদিকে যুদ্ধবিরতি শুরুর পরই নিজ নিজ বাড়িঘরে ফিরতে শুরু করেছেন গাজার বাসিন্দারা।
উত্তর গাজার বাসিন্দারা কেউ পায়ে হেঁটে, কেউ ঘোড়ায় টানা গাড়িতে বাড়ি ফিরছেন। যদিও গাজায় খুব কম বাড়ি এখন বসবাসের উপযোগী রয়েছে। ইসরায়েলি হামলায় সবকিছু ধ্বংস হয়ে গেছে, তথাপি তারা নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন। তাদের আশা যুদ্ধবিরতি স্থায়ী হবে এবং তারা আবার বাড়িঘর তৈরি শুরু করবেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দায়িত্ব নেওয়ার প্রথম দিনই তিনি অভিবাসনের উপর কয়েকটি বিধি নিষেধ আরোপ করবেন। রাজধানী ওয়াশিংটন ডিসির একটি স্টেডিয়ামে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি একথা জানান। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য শনিবারই রাজধানীতে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তার দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। এর আগের দিন রোববার সন্ধ্যায় মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন ভিক্টোরি র্যালি নামের এই সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে এই রিপাবলিকান বলেন, আগামীকাল সূর্যাস্তের আগেই আমাদের দেশের উপর আক্রমণ থেমে যাবে। এখানে আক্রমণ বলতে তিনি অভিবাসীদের তৎপরতাকে বুঝিয়েছেন। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার অঙ্গীকার করেছিলেন। এদিন একই বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ডিপোর্টেশন এফোর্ট শুরু হবে। অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াটি ডিপোর্টেশন হিসেবে পরিচিত। তবে এই প্রক্রিয়ায় যেমন অনেক বছর সময় লাগবে, তেমনি প্রচুর অর্থ খরচ হবে। ট্রাম্প বরাবরই অভিবাসন বিদ্বেষী হিসেবে পরিচিত। তিনি মনে করেন, অভিবাসীদের চাপের কারণে স্থানীয় আমেরিকানরা পর্যাপ্ত কর্মসংস্থান পাচ্ছে না, যে কারণে তিনি অভিবাসন নীতিতে কঠোরতা আরোপের পক্ষে। ট্রাম্পের আগের মেয়াদেও অভিবাসীদের উপর কঠোর হয়েছিলেন। রোববার সমাবেশে ট্রাম্প বলেন, এটি আমেরিকার ইতিহাসের সবচেয়ে মহান রাজনৈতিক আন্দোলন এবং আমরা ৭৫ দিন আগে সবচেয়ে বড় রাজনৈতিক বিজয় অর্জন করেছি। তিনি বলেন, আগামীকাল থেকে শুরু করে আমি ঐতিহাসিক গতিতে দেশের সব সমস্যাকে দূর করব। এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের পতন ও তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানোর প্রতিশ্রুতিও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি মধ্যপ্রাচ্য সংকট নিরসন, ইউক্রেন যুদ্ধ বন্ধ ও অন্যান্য সংকট নিরসনের প্রতিশ্রুতিও দেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে এ সময় মঞ্চে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন প্রযুক্তি জগতের ধনকুব ইলন মাস্ক। অনুষ্ঠানে ইলন মাস্ক ট্রাম্পের পথ অনুসরণ করে প্রতিশ্রুতি দেন, আমরা আমেরিকাকে শতাব্দীর পর শতাব্দী ধরে শক্তিশালী রাখব। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন স্থানে রাশিয়ার মিসাইল ও ড্রোন হামলায় মোট ৬ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রাজধানী কিয়েভে নিহত হয়েছেন ৩ জন। এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলে দুটি পৃথক হামলায় নিহত হয়েছে আরও ৩ জন। খবরে বলা হয়েছে, সূর্য ওঠার আগেই কিয়েভের আকাশে পৌঁছায় রুশ ড্রোন ও মিসাইল। হামলায় একটি শপিং মল, একটি বিজনেস সেন্টার, মেট্রো স্টেশন ও পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন রাজধানীর সামরিক প্রশাসনের প্রধান। তিনি বলেন, রাশিয়ার বাহিনী প্রথমে ড্রোন ও পরে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালায়। এসব শত্রুদের নৃশংসতা ও বর্বরতা। একই দিন রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী জানিয়েছেন, তাদের সেনারা ইউক্রেনের আরেকটি গ্রাম দখল করেছে। দেশটির পূর্ব দিকে ডোনেস্ক অঞ্চলের দখল করা গ্রামটির নাম ভোজদোভিজেনকা। এর আগে শনিবার ইউক্রেনের আরও দুটি বসতি দখলের কথা জানিয়েছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে একটি বসতির নাম ইট্রোপাভলিভকা। এটি ডোনেস্ক অঞ্চলের পোক্রোভস্ক ও কুরাকভ শহরের মধ্যবর্তী একটি বসতি। এই অঞ্চলে কয়েক মাস ধরে যুদ্ধ চলছিল। শনিবার ডোনেস্ক অঞ্চলের ভ্রেমিভকা বসতিও দখল করেছেন রাশিয়ার সেনারা। এটি ছোট ছোট কয়েকটি শহর নিয়ে গঠিত একটি গুচ্ছ বসতি। বার্তা সংস্থা রয়টার্স ইউক্রেনের নতুন গ্রাম বসতি দখলের রাশিয়ার দাবি আলাদাভাবে যাচাই করতে পারেনি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের ডোনবাস ও অঞ্চলের ডোনেস্ক ও লুহান্স্ক অঞ্চল দখলের চেষ্টা করছে রাশিয়া। এখন পর্যন্ত তারা ইউক্রেনের প্রায় ২০% ভূখণ্ড দখল করেছে। মিয়ানমারে এখন জাতীয় নির্বাচনের চেয়ে শান্তি প্রতিষ্ঠা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে দক্ষিণ পূর্ব এশীয় দেশের সংগঠন আসিয়ান। গৃহযুদ্ধে জর্জরিত দেশে নির্বাচন আয়োজনের বদলে সহিংসতা নিরসনে অবিলম্বে আলোচনা শুরু করতে সামরিক সরকারকে পরামর্শ দিয়েছে তারা। রয়টার্স জানিয়েছে, চলতি বছর আসিয়ানের সভাপতির দায়িত্ব পেয়েছে মালয়েশিয়া। এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান জানিয়েছেন, মিয়ানমারের আকাঙ্ক্ষা জানতে আগ্রহী মালয়েশিয়া। আমরা বলেছি, নির্বাচনে এখন অগ্রাধিকার দেওয়া উচিত নয়, বরং প্রাথমিক উদ্দেশ্য হওয়া উচিত যুদ্ধবিরতি। ২০২১ সালে তৎকালীন নির্বাচিত অং সান সুচির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। তখন থেকেই দেশটিতে গণতন্ত্রপন্থী ও বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে সরকার। গত কয়েক মাস ধরে বিদ্রোহীদের মধ্যে জোট সংগঠনের ফলে দেশের বিশাল অংশের নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা সরকার। বিভিন্ন ফ্রন্টের যুদ্ধ ও প্রায় বিধ্বস্ত অর্থনীতি নিয়ে এমনিতেই টালমাটাল অবস্থায় আছে সরকার। দেশের রাজনৈতিক অঙ্গনে কয়েক ডজন দলকে করা হয়েছে নিষিদ্ধ।
এর মধ্যেই চলতি বছর নির্বাচন আয়োজন করার পরিকল্পনা করছে শাসকরা। এই সিদ্ধান্তের সমালোচনা করে বিশ্লেষকরা বলেছেন, সামরিক কর্মকর্তাদের ক্ষমতায় রাখার জন্য এটি একটি জালিয়াতি ছাড়া আর কিছু নয়। হাসান আরও বলেছেন, মিয়ানমারে যুদ্ধরত সব পক্ষকে হানাহানি থামানোর আহ্বান জানাচ্ছে আসিয়ান। পাশাপাশি ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সামরিক সরকারের প্রতিনিধির কাছেও অনুরোধ করা হয়। মিয়ানমার সংকট মোকাবেলায় বিশেষ দূত হিসেবে সাবেক কূটনীতিবিদ ওতমান হাশিমকে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমারে মানবিক সহায়তার প্রয়োজনীয়তা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সেখানকার প্রায় 2 কোটি মানুষ এখন ত্রাণ সহায়তার উপর নির্ভরশীল। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।